নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। গল্পের সাথের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প আদিন। 3টি ছেলেই মারা গেছে, বড় নাতি কজনও নেই। ছিল শুধু শিবরাত্রির সলতে পৌত্র বলতে এই অম্বরনাথ। 14 দিন টাইফয়েডে ভুগে সেও গেল, রূপে গুণে নাতির মতো নাতি। এই অম্বরনাথ যখন প্রথম হয়, রমাসুন্দরী এক দণ্ডও বুক থেকে নামাতেন না। ছেলেবেলা থেকে বরাবর সব পরীক্ষায় প্রথম হয়ে আইন পাশ করে আইনের কলেজের প্রফেসর হয়েছিলেন। ওকালতিতেও যথেষ্ট নাম। এ হেন অম্বরনাথ মাত্র 48 বছর বয়সে মারা গেলেন। কিন্তু আশ্চর্য এই, রমাসুন্দরী তা বুঝতেও পারলেন না। কান্নার শব্দ যখন প্রবল হয়ে উঠল, বাড়ি থেকে বার করার সময় বুড়ির একবার চেতনা এসেছিল। আরে ওরে, কে আছিস রে? ছেলেমেয়েরা যেন কান্নার শব্দ পাচ্ছি না। কি হয়েছে রে? কাদের বাড়িতে কাঁদছে? বুড়ির চোখ এবং কান দুই ক্ষীণ হয়ে এসেছে। ঝি চাকরেরা শুদ্ধ কেঁদে আকুল। উত্তর দেবে কে? কে যেন একটি পাড়ার ছেলে কানের কাছে হেঁকে বললে, ও কর্তামা, অম্বরবাবু মারা গেলেন যে, আপনার অম্বরনাথ। বুঝতে পারছেন না? বুড়ি অনেকক্ষণ চেয়ে রইল ফ্যাল ফ্যাল করে শূন্য পানে। তারপর বললে, তা হবে। অপেক্ষাকৃত নতুন ঝি মঙ্গলা চোখ মুছে বললে, আপন মনেই মুখে আগুন। একটার পর একটাকে খাচ্ছেন আর নিজে বসে আছেন অখণ্ড পেরমাই নিয়ে, আকন্দ ডালমুড়ি দিয়ে। জুমেরও অরুচি গো। রমাসুন্দরীর যে কত বয়স হয়েছে তা কেউ জানে না। 100 কিংবা তার বেশি, অন্তত খুব কম নয়। 3 ছেলেই পরিণত বয়সে মারা গেছেন। নাতিরাও খুব অল্প বয়সে কেউ যায়নি। বিধবা হয়েছেন 50 বছরেরও বেশি। ভালো করে চলতে পারেন না, ঝুঁকে পড়ে ভুঁয়ে মুইয়ে হয়ে চলেন, মোটা একটা লাঠিতে ভর দিয়ে। চোখে খুব পুরু লেন্সের চশমা দিয়েও দেখতে পান না ভালো। কানে কম শোনেন। স্মৃতিশক্তি কবেই চলে গেছে। ধারণা বোধশক্তিও গোলমাল হয়ে যাচ্ছে। তবু মৃত্যু নেই, বেঁচে আছেন ঠিক, বছরের পর বছর। 3 ছেলে, 7 পৌত্র, 24টি প্রপৌত্র, জাজ্জল্যমান সংসার, বিরাট বাড়ি, ঝি চাকরে আত্মীয় স্বজনে গমগম করছে। রমাসুন্দরী তাদের সবাইকে চেনেনও না, চিনতে চেষ্টাও করেন না। আজ বলে নয়, অনেক দিন আগে থেকেই। দোতলার সিঁড়ির পাশের ঘরটি আগলে পুরানো আমলের একটা লোহার সিন্দুকে ঠেস দিয়ে বসে বসে দন্তহীন মাড়ি দুটো পাকলান আপন মনেই। কারোর পায়ের শব্দ পেলে শুধু মুখ তুলে দৃষ্টিহীন চোখ দুটো যথাসম্ভব বিস্ফারিত করে বলেন, হ্যাঁ রে, এই কে যাচ্ছিস রে ছোট বউ? 21 বছর আগে সে মারা গেছে। হ্যাঁ রে, আজ ভাত দিলিনি আমাকে? খেতে দিবি কখন লো? কেউ আমাকে খেতে দেয় না। আমার কথা কারোরই খেয়াল থাকে না। খাওয়ার পর মুহূর্তেই ভুলে যান এবং অনুযোগ করেন যে কেউ খেতে দিচ্ছে না। তবে অনুযোগটা খুব প্রবল হয় না। সত্যি সত্যিই কোনো দিন ভাত দিতে দেরি হলে গুনগুন করে কাঁদেন আপন মনে, ও গো, তুমি কোথায় গেলে গো? তোমার ছেলেদের হাতে পড়ে আমার কি হাল হচ্ছে গো? একটিবার দেখে যাও গো, আমাকে এরা 2 পায়ে থ্যাতলাচ্ছে, ইত্যাদি। কেউ হয়তো ঘরে ঢুকলো দমকা হাওয়ার মতো, কোনো ছেলে মেয়ে। বিশেষ করে বিজয়ার দিন সবাই একবার করে আসে মাথা ঠুকতে। পায়ে হাত দিলেই খপ করে তার হাতটা ধরে ফেলে প্রশ্ন করেন, ওরে এই, তুই কে রে? কার ছেলে রে? ও কর্তামা, আমি তোমার হিরুর ছেলে। হিরু? কে হিরু রে? কাদের হিরু? এই মরেছে। হিরু হিরু, তোমার নাতি হীরেন্দ্রনাথ মজুমদার। ও হিরু, হিরু আমার নাতি না? তুই তার ছেলে? বেশ বেশ। ওরে, তুই কে রে? আমি দীপু, তোমার বেবির মেয়ে, তোমার নাতনি নলিনীর মেয়ে বেবি। ও তা হবে, অত মনে থাকে না।
তোর মা বেঁচে আছে? ও মা, সে কি অলক্ষণে কথা! বেঁচে থাকবে না কেন? তা কই, সে এলো না? এই তো এসেছিল, এই মাত্র। কে জানে বাপু, মনে থাকে না। বুড়ি আবার বসে বসে মারি পাকলায় আর ঝিমোয়। এইভাবেই দিনরাত্রি কাটে বুড়ির। সব দিনই সমান ওর কাছে। অম্বরনাথের মৃত্যু সংবাদটা ঠিক বুঝতে না পারলেও রমা সুন্দরী তার শ্রাদ্ধ সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন। শ্রাদ্ধের আগের দিন ভিয়ান বসতেই তিনি যেন চঞ্চল হয়ে ওঠেন। হ্যাঁ রে, বেশ মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। কাদের বাড়ি থেকে রে লা? হ্যাঁ রে, ও ছোট বউ, এই ছেলেমেয়েরা। কেউ সাড়া দেয় না। বুড়ির ঘরে সাধারণত কেউ ঢোকেও না, কথার উত্তরও দেয় না। রমা সুন্দরী উঠে দোরগোড়ায় আসেন, হেঁট হয়ে লাঠি ধরে ধরে। ওরে অ খুকি, কে যাচ্ছিস রে? কেন কর্তামা? বছর 10 বয়সের একটি ফুটফুটে খুকি এসে কাছে দাঁড়ায়। পান্তুয়া ভাজা হচ্ছে। কাদের বাড়ি লা? আমাদের বাড়ি। আবার কাদের বাড়ি? আমাদের বাড়ি। কেন রে, লোকজন খাবে? ও, তা আমাকে দিলি না তোরা? দাঁড়াও, সবে তো তৈরি হচ্ছে, লোকজন কাল খাবে। মঙ্গলার নিচ থেকেই শুনতে পেয়ে যেন দাঁত কিরমির করে। হ্যাঁ, তা খাবে না? মুখে আগুন তোমার। নাতির ছেড়াদের মিষ্টি খাবার জন্য নোলা শক করছে একেবারে। রমা সুন্দরী আপন মনেই বিড়বিড় করে কি বকেন। আরও খানিকটা পরে আবার ডাকেন, খুদি, অ খুদি, খুদি কোথা গেলি রে? ওই লাও, পুরানো চাকর রঘু বলে ওঠে। হাসবো কি কাঁদবো ভেবে পায় না। এখানে ওর খুদি কোথায় বলো তো? সে শ্বশুর বাড়ি বসে বিষম খাবে। খুদি হলো আসলে অম্বরনাথের বোন। পাতিয়ালায় থাকে সে। তার আসা সম্ভব হয়নি। এসেছে তার বড় ছেলে রাঘব। ও রাঘব, যাও না বুড়ির কাছে, তোমার মাকেই ডাকছে। 20-21 বছরের পাতলা ছিপছিপে ছেলে রাঘব সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠে আসে। কি হয়েছে ও বুড়ি? তুই কে রে? কার ছেলে? আমি খুদির ছেলে। আমরণ, খুদির আবার ছেলে হলো কবে? বুড়ি আবারও বিড়বিড় করে। আমার সঙ্গে ঠাট্টা, চালাকি। বিরক্ত হয়ে রাঘব চলে যায়। বুড়ি কাঁদে গুনগুন করে। অনেক রাত্রে কার বুঝি দয়া হলো। বলে, আহা, দাও দাও, দিয়ে এসো। ওরই তো সব ছেলেপুলে নাতি নাতনি, ওরই তো সংসার, দিয়ে এসো দুটো মিষ্টি। পূর্ণিমা অম্বরনাথেরই ভাইজি। একটা পাতায় করে দুটো পান্তুয়া, দুটো দরবেশ আর একটা সন্দেশ এনে সামনে দিয়ে বললে, এই নাও বুড়ি, আর ঘ্যান ঘ্যান করতে হবে না, খাও। বুড়ি হাতড়ে হাতড়ে মিষ্টিগুলো অনুভব করে। হ্যাঁ রে, এত মিষ্টি কোথা থেকে এলো রে? অর্থাৎ ইতিমধ্যেই ভুলে গেছে সব ব্যাপারটা। অত খোঁজে দরকার কি? পেয়েছ, গেল। আবার হিসেবটুকু চাই 16 আনা। অনেক রাত অবধি বুড়ি মিষ্টিগুলো খায় পাকলে পাকলে। পরের দিন আবার সচেতন হয়ে ওঠে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। হালুইকরদের রান্নার গন্ধে একটা বিশেষত্ব আছে। সে স্মৃতি বুড়ির মাথা থেকে মুছে যায়নি একেবারে। বাতাস শোঁকে আর বলে, হ্যাঁ রে, কিসের যোগ্যি রে তোদের বাড়ি? অ মেজবো, কার বিয়ে? হ্যাঁ রে, ও ছেলেমেয়েরা শোন না এদিকে। ওদিকে শ্রাদ্ধ শুরু হয়েছে। কোনো বিখ্যাত কীর্তনিয়ার দল এসেছে গাইতে। এদিকে রান্না চলছে দ্রুত। দুপুর থেকে কিছু কিছু লোক খাবে। সবাই ব্যস্ত। বুড়ির সঙ্গে বকবে কে? কেউই যখন উত্তর দিলে না, তখন বুড়ি নিজেই হাতড়ে হাতড়ে সিঁড়ির কাছে এলো। পা দিয়ে দিয়ে সিঁড়ির ধাপ অনুভব করে বসে বসে নামতে লাগলো, এক ধাপ এক ধাপ করে। প্রায় যখন মাঝামাঝি এসে পৌঁছেছে, তখন কে যেন দেখতে পেলে। এই দেখো মরেছে, বুড়ি কোথা চললো? হাঁ হাঁ করো কি ও কর্তামা, কোথায় যাচ্ছ? কিসের যজ্ঞি হচ্ছে তাই দেখতে যাচ্ছি। আমাকে কেউ কিছু বলে না, জানায় না। আমি কি এ বাড়ির কেউ নই? আমাকে এত অছেদ্দা কেন?
বুড়ি রাগে পরিশ্রমে কাঁপে থরথর করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে দেবে খেতে, খাবার তৈরি হলেই তুমি চলো এখন উপরে। পড়ে মরবে যে, বুড়ো বয়সে হাত পা ভাঙলে কে তোমাকে দেখবে? কিসের যজ্ঞ আগে বল? শ্রাদ্ধ, শ্রাদ্ধ হলো। কার শ্রাদ্ধ? তোমার নাতি ওমু বাবুর। আমার নাতি? আমার নাতিরা সব মরে গেছে? সহজ কণ্ঠেই বলে বুড়ি। হ্যাঁ হ্যাঁ তাই তো, মরে গেছে বলেই তো শ্রাদ্ধ। তুমি এখন ওপরে চলো। কোনো মতে ধরে ধরে ওপরে নিয়ে আসে, একরকম জোর করেই। বুড়ির পাশের ঘরটায় অপেক্ষাকৃত খালি ছিল। সেই ঘরে মিষ্টির ভাড়ার করা হয়েছিল। সন্দেশ, দরবেশ, পান্তুয়া, ছানা জিলিপি আর খাস্তা কচুরি ভাজিয়ে এইখানে রাখা হয়েছিল। তরকারি, লুচি সব নিচে। সুতরাং এ ঘরের লোকজনের আনাগোনা কম। বুড়ি হাতড়ে হাতড়ে দোরের কাছে এসে ডাকে, ওখানে কে বসে রে? তার বেলা তো চোখ খুব সাফ। এ বাড়ির এক নাচ জামাই দেবেশবাবুকে দেয়া হয়েছিল এ ঘরের ভাড়া আগলাবার ভার। তিনি গল্প করার লোকাভাবে একটা হালকা চেয়ার টেনে বারান্দায় বসে বসে সিগারেট টানছিলেন। এখন তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিয়ে কাছে এলেন। অকর্তামা, কি বলছিলেন? কে রে তুই? আমি দেবেশ, নলিনীর বর। দেবেশের আবছা সাদা মূর্তিটার দিকে বিস্ফারিত নেত্রে খানিকটা চেয়ে থেকে বুড়ি বললে, তা এখানে কি? এই যে ভাড়া আগলাচ্ছি। কিসের ভাড়ার? মিষ্টির ভাড়ার। পান্তুয়া, সন্দেশ, খাস্তার কচুরি সব আছে এখানে। খাবেন দুটো? দৃষ্টিহীন চক্ষুই যেন জ্বলে ওঠে লুব্ধ আগ্রহে। দে না দুটো রে। খাস্তার কচুরি দুখানা দে। দেবেশবাবুর করুণা হয়, খান দুই কচুরি এনে দেন হাতে। আর দুখানা দে বাবা, দে দে, তোর ভালো হবে। কত খাবে বুড়ি, মরবে যে। তবু আর দুখানা দেন তিনি। আঁচলে করে কচুরিগুলো নিয়ে গিয়ে বুড়ি কোথায় রেখে আসে। হ্যাঁ গো, ছেলে আছো ওখানে? দেবেশবাবুর সাদা ঝাপসা মূর্তিটা আর দেখা যায় না। দেবেশবাবু তখন পান খাবার অছিলায় নিচে নেমে গেছেন। ভবানীপুর থেকে সম্পর্কে তার মাস্তুতো শালির দল এসেছে, রূপসী ও বিদুষী। তাদের সঙ্গে হাসি তামাশা করতে করতে খেয়ালই ছিল না তার ভাঁড়ারের কথা। অনেকক্ষণ পরে কে একজন এসে মনে করিয়ে দিতেই তিনি তাড়াতাড়ি ওপরে এসে দেখেন বুড়ি বারান্দায় বসে হাউ হাউ করে কাঁদছে। কি হলো, কি হলো কর্তামা? অপরাধী কাছেই ছিল। ততক্ষণে আরও জন কতক এসে জড়ো হয়েছে। ছেলেরা পরিবেশন করার জন্য উপরে নিচে করছে দ্রুত। সেই সময়ে বুড়ি বুঝি সিঁড়ির মুখে গিয়ে দাঁড়িয়েছে। একটি ছেলে নেমে আসতে গিয়ে হঠাৎ সামনে পড়ায় নিজেকে সামলাতে পারেননি। ধাক্কা লেগে বুড়ি ছিটকে পড়ে গেছে। কোথাও লেগেছে নাকি? দেবেশবাবু প্রশ্ন করেন চেঁচিয়ে। লেগেছে না ছাই, ও রাগটাই বেশি, একটা ছোকরা বলে উঠল। আমাকে খুন করে ফেলেছে একেবারে, বুড়ি নাকে কাঁদতে কাঁদতে বলে। আচ্ছা আচ্ছা, আমি ওকে শাসন করে দিচ্ছি, আপনি এখন ঘরে চলুন। দেবেশবাবু একরকম পাঁজা কোলা করে তুলে নিয়ে ঘরে দিয়ে আসেন বুড়িকে। হয়তো সত্যিই কোথাও লেগেছিল, কারণ বুড়ি সারা রাত গ্যাঙালে। কিন্তু সেদিন আর তার দিকে মন দেবে কে? পরের দিন কে একজন দেখে বললে, কর্তামার জ্বর হয়েছে যে। মরুগে, বুড়িদের জ্বর হয়ই। দুপুরবেলা ঠাকুর খাবার দিতে এসে দেখলে জ্বরে অচৈতন্য। তখন কর্তাদের কানে গেল। বিকেল নাগাদ ডাক্তারও এলো। ডাক্তার বললেন, হাড়টার ভেঙেছে বলে তো বুঝতে পারছি না, তেমন তো কোথাও ফুলে নেই, এক্সরে করলে তাই বা কোথায় করব। এমনি সাধারণ ওষুধ দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন থেকে পেট ছাড়ল, অর্থাৎ বোঝা গেল যে এইবার সময় আসন্ন। তারও পরের দিন শ্বাস উঠবার সঙ্গে সঙ্গে বুড়ির জ্ঞান ফিরে এলো। ঘোলা চোখ মেলে কে যেন খুঁজে অতি কষ্টে বললে, অমু, অম্বরনাথ। কাকে ডাকছেন কর্তামা? একটি বধূ মুখ নামিয়ে প্রশ্ন করলে। আমার নাতি অমু। সে কোথা গেল? তিনি যে মারা গেছেন কর্তামা, তাঁরই শ্রাদ্ধ হয়ে গেল যে। মারা গেছে? তোরা তো আমাকে বলিসনি। আহা! একটা বুক ফাটা দীর্ঘশ্বাস পড়ল। বুড়ি ক্লান্তিতে চোখ বুজল আবার।
কর্তামা, ও কর্তামা! সবাই ডাকাডাকি করতে লাগলো। রমা সুন্দরী কিন্তু আর চোখ খুললেন না, শুধু দুই চোখের কোল বেয়ে জল গড়াতে লাগলো। অনেকক্ষণ পরে ঠোঁট দুটো নড়তে সবাই কান পেতে শুনলে ক্ষীণ কণ্ঠে বলছেন তিনি, কচুরি। কিসের কচুরি কর্তামা? কচুরি খাবেন? আবার ঝিমিয়ে পড়লেন। একটু পরে শেষ একবার ঠোঁট নড়ল। নাম শোনা। গঙ্গাজলও কে একজন দিলে কানের কাছে জোরে জোরে নাম শোনাতে লাগলো। তারই মধ্যে এক সময়ে মুখটা ফাঁক হয়ে গেল। গলার কাছে শ্বাসটা ধুক ধুক করছিল, সেটা গেল বন্ধ হয়ে। এতদিনে ছুটি হলো বুড়ির। বুড়ি মরবার পর রঘু ঘর ধুতে এসে আবিষ্কার করলো সিন্ধুকের নিচে ঠাকুরের ছবি রাখা চৌকির তলায় এক রাস খাস্তার কচুরি। 2খানা নয়, 4খানা নয়, অন্তত 30-32 খানা। অর্থাৎ দেবেশবাবু যখন নিচে গেছিলেন তখন বুড়ি চুরি করে করে এনে রেখেছে। সেই সময়েই বোধহয় কেউ এসে পড়বে কিনা তারই খোঁজ করতে গিয়ে ধাক্কা লেগেছে ছেলেটির সঙ্গে। মরণ! বুড়ো বয়স অবধি নোলা দেখো দেখি। বলিস নি রঘু, বুড়ো হলে বোধহয় তোরও অমনি হবে। কে একজন ধমক দিয়ে উঠল। শেষ হলো গল্প আদিম। নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।